গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আর্ল স্ট্যানলি গার্ডনারের লেখা দ্য কেস অব দ্য লং লেগড মডেলস। আজ তৃতীয় পর্ব। মেসন তার গাড়ি জুনিয়র হোমার গার্ভিনের ইউজড গাড়িগুলোর মধ্য দিয়ে পৌঁছতেই একজন সেলসম্যান এগিয়ে এসে বলল, আপনার গাড়ি বিক্রি করবেন? মেসন মাথায় ঝাঁকালেন, আমি গার্ভিনের সঙ্গে দেখা করতে চাই। একটু এগিয়ে এসে ব্যক্তিগত লেখা দরজা ঠেলে ঢুকলেন মেসন। সেলসম্যানও নাছোড় বান্দার মতো তার পেছন পেছন এলো। মেসনকে দেখে মুখ তুলে তাকালো জুনিয়র। এই লোকটার হাত থেকে কিভাবে রেহাই পাই বলতে পারো? আমি তোমার সঙ্গে আড়ালে কথা বলতে চাই, খুবই জরুরি। একটাই রাস্তা আছে, হেসে বলল গার্ভিন। তারপর সেলসম্যানকে বলল, মিস্টার মেসনের গাড়িখানা একটু চালিয়ে ঘুরে এসো। তারপর সে মেসনের দিকে তাকিয়ে বলল, বলুন মিস্টার মেসন, কি ব্যাপার? দরজা বন্ধ হতেই মেসন বললেন, তোমার কোনো বন্দুক আছে? ব্যাপার কি বলুন তো? আমি জানতে চাই তোমার কোনো বন্দুক আছে কিনা। এত নগদ টাকা যখন থাকে তখন বন্দুক নিশ্চয়ই দরকার। হ্যাঁ আছে। এর পারমিট আছে? নিশ্চয়ই আছে। আপনি নিশ্চয়ই ভাবেন না যে তোমার ডেস্কে রাখা বন্দুকটা একবার দেখাও, মেসন বললেন। গার্ভিন একটু অবাক হয়ে তাকালো। তারপর ডেস্কের ড্রয়ার টেনে একটা বন্দুক তুলে মেসনের দিকে ঠেলে দিল। মেসন বন্দুকটা তুলে ভালো করে দেখে বললেন, চমৎকার বন্দুক হোমার। তোমার বাবার যেটা আছে এটা তারই জোড়া। সবচেয়ে ভালো ছাড়া আমার পছন্দ হয় না মিস্টার মেসন, এটা বাবা দিয়েছেন। এটা অনেকটা। মেসন হঠাৎ ট্রিগার টানলেন। গুলির শব্দে সারা অফিস ঝমঝম করে উঠল। গুলিটা গার্ভিনের পালিশ করা মেহগনি টেবিলের খানিকটা উপড়ে নিয়ে দেয়ালে বিঁধল। হেই মূর্খ কোথাকার! গার্ভিন চিৎকার করে উঠল, শিগগির নামিয়ে রাখুন। মেসন হতভম্ব হয়ে বন্দুকটা লক্ষ্য করে চলেছিলেন। ঠিক তখনই অফিসের দরজা খুলে ভীত সেক্রেটারি মুখ বাড়ানোর সঙ্গে সঙ্গে একজন সেলসম্যান মেসনের দিকে এগিয়ে এলো। ওটা নামিয়ে রাখুন, না হলে আপনার চোয়াল ভেঙে দেব, সে বলে উঠল। মেসন তখনও তাকিয়ে থেকে বলে উঠলেন, হায় ঈশ্বর, এটা যে গুলি ভরা ছিল জানা ছিল না। গার্ভিন তার কর্মচারীদের বলল, ঠিক আছে, ইনি লয়ার মিস্টার পেরি মেসন। ডাকাতির ব্যাপার নয়? একজন জানতে চাইল। মাথা ঝাঁকালো গার্ভিন। মেসন দুঃখিতভাবে ডেস্কের দিকে তাকালেন। ট্রিগারটা একটু পরীক্ষা করতে চাইছিলাম আর কি। চমৎকার জিনিস। চমৎকার বলে আমি রেখেছি, গার্ভিন বলল। খুবই সূক্ষ্ম কাজ। আত্মরক্ষার জন্যই গুলি ভরে রাখি। চোর ডাকাতেলে খালি বন্দুক কাজে আসে না। ম্যাসন বন্দুকটা ঠেলে দিয়ে বললেন, এসব জিনিস নাড়াচাড়া করা আমার উচিত নয় মনে হচ্ছে। গার্ভিন শুষ্ক স্বরে বলল, আদালতে এইসব জিনিস সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল দেখা যায় আপনাকে, শুধু মক্কেলদের কাছেই অন্যরকম। ম্যাসন সেক্রেটারি আর সেলসম্যানদের দিকে ফিরে বললেন, গোলমাল সৃষ্টির জন্য আমি সরি। মনে হচ্ছে কর্তার জন্য একটা নতুন টেবিল আনিয়ে দিতে হবে আমাকে। গার্ভিন বলল, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিও। ঠিক আছে, এবার বলুন, আপনি পেরি মেসন ছাড়া আর কেউ হলে কাজটা আসল বলে ভাবা চলত। হাসলেন মেসন। বন্দুকটা পকেটে ভরে আমার সঙ্গে এসো। বন্দুকটা নিয়ে? হ্যাঁ, এটা দরকার হতে পারে। ঠিক আছে, তাহলে আরেকটা গুলি ভরে নিই। না না, ঠিক যেমন আছে থাক। কোথায় যাব আমরা? একটু ঘুরে আসতে। গার্ভিন ফোন তুলে একজন কর্মচারীকে X60 সম্পর্কে কিছু নির্দেশ দিয়ে মেসনের দিকে তাকালো। টেবিলটা ভালোই ছিল। ব্যাপারটা কি বলুন তো মিস্টার মেসন? ব্যাপার হলো, আমি চাই ওই X60 কাজটা একবার চাক্ষুষ দেখিয়ে দাও। খুব ভালো লাগবে আপনার। এরকম জোরালো গাড়ি আর পাবেন না। এই গাড়ি অন্য সব গাড়ির আগে ছোটে, নিজের চোখেই দেখবেন। চলো তাহলে দেখিয়ে নিই। চলুন। একটা গাড়ির সামনে এসে দরজা খুলল এবার গার্ভিন। উঠে পড়ুন মিস্টার মেসন। মেসন চমৎকার স্পোর্টস গাড়িটার সামনে দাঁড়িয়ে একটু ইতস্তত করলেন। এরকম গাড়ি চালিয়েছেন কখনো? না। একবার দেখে নিন, লোকে হিংসে করবে আপনাকে। এই গাড়ি আমার যোগ্য নয় গার্ভিন।
আরও 10 বছর বয়স কম হলে হতো। ঠিক উল্টো, গারভিন বলল, আপনার চেয়ে কম বয়সের কাউকে এই গাড়ি বিক্রি করা উচিত নয়। অভিজ্ঞতাটাই এক্ষেত্রে আসল। কিন্তু বলুন তো, কোথায় যাচ্ছি আমরা? অনেক জায়গায়, মেসন বললেন। দুজনে এরপর গাড়িতে উঠতেই মেসন গাড়িতে স্টার্ট দিলেন। কিছুক্ষণ চালানোর পর মেসন একটা পাশের রাস্তায় ঢুকলেন। গারভিন আচমকা বলে উঠল, হেই, একটু দাঁড়ান, এখানে কি? মেসন লোডস্টার অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামালেন। এখানে কিছু কাজ আছে। দাঁড়ান দাঁড়ান, আপনার মনে আছে কিনা জানি না, তবে আমার উত্তর হল না। চলে এসো। আমি একজন বিবাহিত পুরুষ। কিরকম লাগছে? এখনো জানি না, গারভিন উত্তর দিল। তবে অভিজ্ঞতাটা সুখের, সুবিধে আর অসুবিধাও আছে কিছুটা। তবে আমি এটা জানি, দুনিয়ার অন্যতম সেরা একটি মেয়েকে আমি পেয়েছি, তাই আমার সুখকে কোনোভাবে নষ্ট হতে দেব না। আমিও সেটা হতে দেব না। এখন চলে এসো। আপনার মতলব কি বলুন তো? আমাকে কোনো বক্তব্য লিপিবদ্ধ করতে হবে না? মেসন উত্তর দিলেন, তোমার মুখ বন্ধ রেখে শুধু শুনে যাবে, কিছু বলার থাকলে শুধু মাথা নোয়াবে। আশা করি কি করতে চলেছেন তা জানেন। আশা করি জানি। চলো এখন, সময় বেশি নেই। মেসন আগে আগে চলে স্টিফানি ফকনারের অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দরজায় টোকা দিলেন। একটু পরে দরজার সামান্য ফাঁক হল। কে? স্টিফানি ফকনারের গলা শোনা গেল। মেসনকে দেখে ও বলে উঠল, ও মিস্টার মেসন, আপনি? পরক্ষণেই হোমার গারভিন জুনিয়রকে দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। ব্যাপারটা সহজভাবে নাও স্টিফানি, গারভিন বলল। যা দেখছ এর সবটা মিস্টার মেসনের তৈরি, আমার কোনো হাত নেই। চুপ, মেসন বলে উঠলেন। চুপ করে ভেতরে চলো। স্টিফানি সরে যেতে মেসন গারভিনকে নিয়ে ঘরে ঢুকে পা দিয়ে দরজা বন্ধ করে দিলেন। কংগ্রেচুলেশনস হোমার, স্টিফানি বলল। তোমরা দুজনই মুখ বন্ধ রাখো, খিঁচিয়ে উঠলেন মেসন। আমাদের হাতে সময় নেই। স্টিফানি, হোমার গারভিন তোমার নিরাপত্তার জন্য চিন্তিত। ওর সবে বিয়ে হওয়া সত্ত্বেও তুমি এখন ওদের প্রিয় বন্ধু আছো। তোমার বাবার জীবনের ওই ঘটনা সত্ত্বেও সে জানতে পেরেছে ওই সিন্ডিকেটের সঙ্গেই কথাবার্তা চলেছে, তাই সে মনে করে তোমার নিরাপত্তার জন্যে কিছু একটা করা দরকার। ওর নিরাপত্তার জন্যে? গারভিন বলে উঠল। চুপ, ওকে বন্দুকটা দাও। গারভিন সামান্য ইতস্তত করে পকেট থেকে বন্দুকটা বের করল। ওটা নাও স্টিফানি। ওটা নিয়ে আমি কি করব? বালিশের তলায় রেখে দিতে পারবে। গারভিন বলে উঠল, একটা গুলি খরচ করা হয়েছে মিস্টার মেসন। চুপ করে থাকো। তুমি কথা দিয়েছ কোনো কথা বলবে না, অথচ দেখছি সব কথা তুমিই বলছ। মেসন এরপর স্টিফানি ফকনারের দিকে তাকালেন। স্টিফানি, হোমার গারভিন তোমার নিরাপত্তার জন্য খুবই চিন্তিত। সেটাই তোমাকে একটা বন্দুক দিতে চায় যাতে আত্মরক্ষা করতে পারো। এতে কোনো গোপনীয়তা নেই, কোনো ধোঁকার ব্যাপারও নেই। কেউ যদি জানতে চায় বন্দুকটা কোথায় পেয়েছ, তাহলে সোজা বলতে পারবে হোমার গারভিন দিয়েছে। কেউ বন্দুকটা দেখতে চাইলে তাকে দেখাতেও পারবে, বাধা নেই। লক্ষ্য করে দেখবে বন্দুকের একটা গুলি খরচ হয়েছে। বন্দুকটা যখন হাতে পাও তখন ওই রকমই ছিল। তোমার কোনো ধারণাই নেই কে কখন সেটা ছুঁড়েছিল। কেউ এই প্রশ্নের উত্তর চাইলে বলবে হোমার গারভিন বলতে পারে। কথাগুলো মন দিয়ে শুনেছ বলে ধন্যবাদ। মিস্টার গারভিন তোমার রক্ষার জন্য ভেবেছেন বলে তারও প্রশংসা করি। দ্যাটস অল, চলো হোমার। মেসন দরজা খুললেন। স্টিফানি একটু বিহ্বল হয়েই দুজনের দিকে তাকালো। বন্দুকটা ঘরের মাঝখানে একটা টেবিলে দেখা যাচ্ছিল। হোমার গারভিন বলে উঠল, খবরের কাগজে পড়ার আগেই তোমাকে বলা উচিত ছিল স্টিফানি। আমি শুধু ব্যাখ্যা করার প্রয়োজন নেই হোমার, স্টিফানি বলল। যা ভাবছ তার চেয়ে ঢের বেশি আমি হয়তো জানি। তোমার ছটফটে চরিত্র আমার জানা, তাই আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠায় বাধা নেই। এই কথায় হোমার গারভিন এগিয়ে এসে স্টিফানির সঙ্গে করমর্দন করল। মেসন বলে উঠলেন, হোমার গারভিন, তুমি না এলে আমি একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। তাহলে চলি, হোমার গারভিন বলল। ওই লোককে একটা গাড়ি বেচতে চলেছি। মেসন গারভিনকে সঙ্গে নিয়ে
এলিভেটরে চড়ে নিচে নেমে আসতেই মেসন হঠাৎ ওর হাত চেপে ধরে বলল, ওইদিকে চলো শিগগির। লবির দিকে বেশ কয়েকটা টেবিলে কিছু সাময়িকপত্র ম্যাগাজিন ছড়িয়ে রাখা ছিল। মেসন একটা চেয়ারে বসে গারভিনকে বসতে ইঙ্গিত করে একটা পত্রিকা নিয়ে ওর হাতেও একটা গুঁজে দিলেন। তখনই অ্যাপার্টমেন্টের দরজা খুলে গেল, আর হোমিসাইড দপ্তরের লেফটেন্যান্ট ট্র্যাগ আর সার্জেন্ট হলকম্বকে মেসন সকালে যে ট্যাক্সিতে চড়েছিলেন তার চালককে নিয়ে এলিভেটরে উঠতে দেখা গেল। ঠিক আছে, মেসন বলল, চলো যাওয়া যাক। আশা করি ওরা স্পোর্টস কারটা দেখেনি। দেখেনি মানে? গারভিন বলে উঠল, কি বলছেন? ঠিকই বলছি, আমার সঙ্গে কারবার করতে গেলে ট্র্যাডিশনাল কিছু হয় ভালো। 2:15 সময় মেসনের ব্যক্তিগত অফিসের টেলিফোন সশব্দে বেজে উঠতেই ডেলা বলল, মেরিবার্ডো ফোন করেছে, খুব জরুরি। মেসন ফোনে মুখ রেখে বললেন, হ্যালো মেরি, পেরি মেসন বলছি। ও মিস্টার মেসন, অফিসে হোমিসাইড থেকে 2জন অফিসার এসেছেন, লেফটেন্যান্ট ট্র্যাগ আর সার্জেন্ট হলকম্ব। ওদের কাছে মিস্টার গারভিনের অফিসে রক্তের দাগ, রক্তমাখা পোশাক কিংবা এরকম কোনো জিনিস এক জর্জ ক্যাসেলম্যানের মৃত্যুর জন্য সাক্ষ্য হিসেবে আছে কিনা এটা সার্চ করার ওয়ারেন্ট আছে। বলুন আমি কী করব? সব চেয়ার মুছে সাফ করে ফেলো, মেসন বললেন। তারপর ওদের আসতে দাও। ওদের বলে দেবে ইচ্ছে মতো সব পরীক্ষা করুক, আর ওরা কিছু নিয়ে গেলে তার একটা তালিকা রেখে দেবে। সার্জেন্ট হলকম্বকে আমার তরফে ধন্যবাদ জানিয়ে বলে দিও টেবিলে যেন সিগারেটের ছাই না ফেলে। ঠিক আছে, আর ওরা চলে গেলে আমাকে জানিও। মেসন ফোন নামিয়ে ডেলা স্ট্রিটের দিকে তাকালো। গোলমাল শুরু হলো। এবার পল ড্রেকের কাছে চললাম, দরকার বলে খবর দিও। তিনি অফিস ছেড়ে বেরিয়ে পল ডিটেকটিভ এজেন্সি লেখা দরজা ঠেলে ঢুকলেন। পল আছে? হ্যাঁ, ভেতরে চলে যান। ড্রেকের অফিস প্রায় বারান্দার শেষ প্রান্ত ছুঁয়ে। মেসন ঢুকেই ড্রেককে টেবিলের পেছনে বসে কিছু কাগজের চোখ বোলাতে দেখলেন। হাই পল। হাই পেরি। কোনো কাজ চাই? নিশ্চয়ই, জর্জ ক্যাসেলম্যান। সে গত রাতে খুন হয়। খুন সম্পর্কে তুমি ওয়াকিবহাল দেখতে পাচ্ছি, তাই না? মনে হয়েছে তুমিও তাই? হাসলেন মেসন। আমি মৃত্যুর সময় জানতে আগ্রহী। এর সঙ্গে পুলিশ কাউকে সন্দেহ করে কিনা, কিছু সূত্র তারা পেল কিনা, আর ক্যাসেলম্যান সম্পর্কেও যা যা জানা যায়। আমার প্রস্তাব হচ্ছে খোঁজটা লাস ভেগাস থেকেই শুরু করবে। কিছু খবর এখনই এনে দিতে পারি, ড্রেক বলল। ক্যাসেলম্যান ছিল এক মস্ত ঘোড়েল ধান্দাবাজ। জুয়ারি? না, ঠিক তা নয়, তবে খেলোয়াড় লোক। তোমাকে একটা সূত্র দিচ্ছি, শুনে নাও। হয়তো মনে আছে তোমার, কয়েক মাস আগে গ্লেন ফকনার নামে একজন খুন হয়। ও হ্যাঁ, গ্যাংস্টারদের খুন, তাই না? না, তা নয়, মেসন বললেন। অন্তত আমার মনে হয় না। যদিও পুলিশের হিসাব তাই, তারা কিছুই এগোয়নি। যেহেতু ক্যাসেলম্যানের জুয়ার দুনিয়ায় কিছু যোগাযোগ ছিল, আর গ্লেন ফকনারেরও তাই। পুলিশ মৃতের মেয়ে স্টিফানি ফকনার সম্পর্কে খোঁজ খবর নেয়। ও তোমার মক্কেল? ড্রেক প্রশ্ন করল। আমি তার স্বার্থ দেখছি, পল। ঠিক আছে, আমি কাজে নামছি। কাজটা কীরকম? ছোট, মাঝারি না বড় মাপের? খবর জোগাড় করতে যা মনে হয় তাই। ড্রেক ফোনের রিসিভার তুলে বলল, ঠিক আছে পেরি, আমি এখনই লোক লাগাচ্ছি। হেডকোয়ার্টারের প্রেস রুমে আমার একজন লোক আছে, তাকে কান খোলা রাখতে জানাও, আর কোনো খবর পাওয়া মাত্র আমাকে জানাবে। মেসন বিদায় নিয়ে নিজের অফিসে ফিরলেন। বারান্দায় তার সঙ্গে স্টিফানি ফকনারের দেখা হয়ে গেল। তুমি এখানে? হ্যাঁ মিস্টার মেসন, আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? চলো, আমার ঘরে চলো। মেসন বলে স্টিফানিকে নিয়ে ঘরে ঢুকে ডেলার দিকে ফিরে বললেন, আমার সাথে একজন আছে ডেলা। স্টিফানি অফিসে ঢুকল। কী ব্যাপার বলো? পুলিশ আমার অ্যাপার্টমেন্টে এসেছিল আপনি চলে যেতেই। বন্দুকটা তখনও টেবিলেই ছিল। আমি প্রথম প্রায় ভুলে গিয়েছিলাম ওটার কথা, তারপর স্কার্ফ দিয়ে ঢাকতে চেষ্টা করি। তারপর ওরা বন্দুকটা নিয়ে নেয়। তারপর গন্ধ শোঁকার পর জানতে চায় আমি ওটা কোথায় পাই।
তুমি কি বলেছ? আমি বলেছি হোমার গার্ভিন ওটা আমার আত্মরক্ষার জন্য দিয়েছে, কারণ ওর ধারণা আমার প্রাণের ভয় আছে। তুমি বলনি হোমার গার্ভিন সিনিয়র না জুনিয়র? মেসন প্রশ্ন করলেন। বলা উচিত ছিল? তা জানি না। যাই হোক, যেটুকু পেরেছি তাই বলেছি। ওরা জানতে চাইছিল শেষ কখন মিস্টার গার্ভিনকে দেখি। তুমি কি বললে? বলেছি সকালে তার সঙ্গে দেখা হয়। কথাটায় ওরা উত্তেজিত হয়ে ওঠে আর বেশ কয়েকটা ফোন করে দ্রুত চলে যায়। আর কোনো প্রশ্ন করেনি? না। ঠিক আছে, ওরা আবার প্রশ্ন করবে। এবার তোমাকে কি করতে হবে বলছি। কি? ওদের বলবে আমি হাজির না থাকলে কোনো প্রশ্নের জবাব দেবে না তুমি। কিন্তু কিন্তু মিস্টার মেসন, এর মানে তো অপরাধ প্রায় স্বীকার করা। ওরা তাই ভাবতে পারে, তবে আমরা সীমাহীন কোনো একটা খেলা খেলতে চলেছি। আর কোনো প্রশ্নেরই উত্তর দেবে না। কটা বাজছে, আবহাওয়া কীরকম, এরকম কোনো প্রশ্নেরও না। বুঝেছ? আপনি যখন বলছেন তাই করব। আমি বলছি, গার্ভিন আমাকে তোমার স্বার্থ দেখতে বলেছে। মিস্টার মেসন, আপনাকে একটা কথা বলা উচিত। হোমার গার্ভিন গত রাত্রিরে ফিরে এসেছিল। সিনিয়র না জুনিয়র? বাবা। তারপর? সে বলে সে ঘুমোতে পারছিল না, তাই আমার সঙ্গে কথা বলতে এসেছে। আমরা অনেকক্ষণ কথা বলি। সে কখন বিদায় নেয়? কথাটা হলো প্রায় মাঝরাত্রিরে। চমৎকার। যাই হোক, আর কোনো প্রশ্নের জবাব দেবে না, আর সহজে ধরাও দিও না। আপনার এই কথার মানে? মেসন এ কথায় ডেলার দিকে তাকালেন। ওর পোশাকটা তোমার ভালো লাগছে ডেলা? হ্যাঁ, খুবই। আমার লাগছে না। ওই পোশাকে ভালো ছবি উঠবে না। কালো আর সাদা ডোরাকাটা একটা পোশাক আনতে কতক্ষণ লাগতে পারে, যা পরলে সুন্দর ছবি উঠবে? আর সামনে গলার দিকে ভি কাট থাকা চাই। বেশি সময় লাগবে না, ডেলা বলেই মেসনের মুখ দেখে সামনে নিল। অবশ্য লাগতেও পারে, যেরকম ভাবছেন। দেখছ? মেসন স্টিফানিকে লক্ষ্য করে বলল, তুমি এবার কেনাকাটা করতে যাচ্ছ। কখন? এক্ষুনি। সঙ্গে টাকা আছে? আছে। তাহলে বেরিয়ে পড়ো। দোকানে ঢুকে সকলের নজরে পড়ার চেষ্টা করবে। বহু পোশাক ঘাঁটা চাই, যাতে সেলস গার্লরা তোমার কথাটা মনে রাখে। তারপর? তারপর আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে। অফিস বন্ধ থাকলে ড্রেক ডিটেকটিভ এজেন্সিতে ফোন করে তুমি কে বলে খবরটা দেবে। তোমার সঙ্গে যখন ইচ্ছে যেন যোগাযোগ করতে পারি। পুলিশের সঙ্গে কথা বলবো না? একদম না। কাগজের লোকের সঙ্গেও না। আমি হাজির না থাকলে কারোর সঙ্গে না, মনে থাকবে? হ্যাঁ। অন্য বন্দুকটা কোথায়? এমন জায়গায় যেখানে কেউ খোঁজ পাবে না। ঠিক জানো? হ্যাঁ, ভালো করেই জানি। ঠিক আছে, এবার কেনাকাটার কাজ। স্টিফানি ফকনার বেরিয়ে যেতেই ডেলা বলল, সাক্ষ্য প্রমাণ চেপে রাখা অপরাধ না? হ্যাঁ, নিশ্চয়ই, তবে মক্কেলকে কথা বলতে বারণ করা অপরাধ নয়। আর মক্কেলের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়া লয়ারের পক্ষে নীতিবিরোধী। ডেলা স্ট্রিট মেসনের মুখভাব লক্ষ্য করে জোরে হেসে উঠল। ডেলা স্ট্রিটের টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল। মেসন রিসিভার তুললেন। কি ব্যাপার গাড়িটি? কে? মেরি বার্লো? হ্যাঁ, ওকে দাও। মেরি বার্লোর কণ্ঠস্বর শোনা গেল এবার। হ্যালো। হ্যাঁ, কি ব্যাপার? সব ঠিক আছে। সার্চ শেষ হয়েছে? হ্যাঁ। ওরা কিছু নিয়ে গেছে? না, কিছুই না। ঘাঁটাঘাঁটি করে বেশ হতাশ হয়ে চলে গেছে। ওটা ফাঁদও হতে পারে। অফিস কেমন চলছে? এত এলোমেলো আগে দেখিনি। মানে? মেয়েটা কাজকর্ম কিছু জানতো বলে মনেই হয় না। আমি কিছু কপি ফাইল পেয়েছি, বাকি সব উল্টোপাল্টা জায়গায়। বিলগুলো কিভাবে মেটানো হয় তাও বুঝছি না। যেমন? যেমন আমি চলে যাওয়ার সময় মিস্টার গার্ভিন সি4th এভিনিউতে যে বাড়িটা কিনেছেন, তার ইলেকট্রিক সরঞ্জাম সারাতে $3000 খরচ হয়েছে। এত টাকা ভাবাই যায় না। হয়তো বিভিন্ন অ্যাপার্টমেন্টে টেলিভিশন লাগানো হয়।
যাই হোক, আমি খোঁজ নিচ্ছি। ঠিক আছে, তাই করো। আর গারভিন ফোন করলে বলবে আমি ওর সঙ্গে দেখা করতে চাই। তাকে কি সার্চ ওয়ারেন্টের কথা বলবো? হ্যাঁ, নিশ্চয়ই। যতটুকু জানো তাকে জানাতে পারো। ফোন নামাতেই মেসন দরজায় পল ড্রেকের সাংকেতিক টোকা শুনতে পেলেন। ভেতরে এসো পল। ড্রেক ভেতরে ঢুকে মক্কেলদের জন্য রাখা চেয়ারে বসে পা তুলে দিল। সব ওলটপালট হয়ে গেছে পেরি। কি হয়েছে? আমার ভয় হচ্ছে তুমি কিছু বিশ্রী প্রচারের বিষয় হয়ে গেছ। ব্যাপার কি? কাকের ডাক বলে যে কাগজটা চালায়, সেই জ্যাক ক্রোকে তো চেনো? সায় দিলেন মেসন। জুনিয়র গার্ভিনের পুরনো গাড়ির আড্ডায় গিয়ে একজন এক গল্প জোগাড় করে এনেছে। তুমি গুলি ভর্তি আছে না জেনে একটা বন্দুক নাড়াচাড়া করতে গিয়ে গার্ভিনের টেবিল জখম করে দিয়েছ। মেসনকে একটু লজ্জিত মনে হল। হায় ঈশ্বর, আশা করি কাগজে এসব ছাপা হবে না। ছাপা হবে না? চেষ্টা করে এরকম রসালো ঘটনা আর ঘটাতে পারতে না তুমি পেরি। কি হলো? ভাবনার কিছু খোরাক পেয়েছি মনে হচ্ছে। তুমি প্রচার চাইলে এর চেয়ে ভালো সুযোগ আর পেতে না। প্রথমে শুনে তো বিশ্বাসই হয়নি, এখন অবশ্য হচ্ছে। আমি একটু অসাবধান হয়ে পড়ি। তোমার জানার জন্য বলি, ক্রো ব্যাপারটা নিয়ে কাগজে একজন আইনজ্ঞের মজাদার কাণ্ড কারখানার কাহিনী ছাপছে। যে আইনজ্ঞ আগ্নেয়াস্ত্র সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল আর ব্যালিস্টিক বিশেষজ্ঞকে বোকা বানাতে সিদ্ধহস্ত, তার পক্ষে বন্দুকে গুলি ভরা ছিল না জেনে তার ছোঁড়া একান্তই হাস্যকর কথা, এইরকম শিরোনামে। ব্যাপারটা ভারী ভাবনায় ফেলে দেওয়ার মতোই। প্রথমটা শুনে সেরকমই ভেবেছিলাম। এখন মত বদলাচ্ছ? ড্রেক চিন্তিত ভঙ্গিতে তাকিয়েই প্রায় লাফিয়ে ওঠে। এরকম কাণ্ড ঘটিয়ে কিভাবে এর থেকে বেরিয়ে আসবে পেরি? সে কথা ভাবছি না। তাহলে এসবের উদ্দেশ্য কি? একজন লেখককে লেখার মশলা সরবরাহ। ক্রো আরও কিছু লেখার রসদ পেতে চলেছে। প্রথমটা আমি একটু ভড়কে গিয়েছিলাম। কথা হলো, তুমি আইন লঙ্ঘন করনি তো? হাসলেন মেসন। মনে হয় করেছি পল, তবে ধোঁয়ার রেশ মিলিয়ে গেলে ওরা বড়জোর আমার বিরুদ্ধে শহরের মধ্যে বন্দুক ছোঁড়ার অভিযোগই শুধু আনতে পারে। বৃহস্পতিবার সকালে মেসন অফিসে ঢুকলে ডেলা স্ট্রিটে রাখা সকালের খবরের কাগজখানা ডেস্কের উপর দেখতে পেলেন। কাকের ডাক শিরোনাম দেয়া লেখাটা যাতে চোখে পড়ে সেইভাবেই কাগজটা ভাঁজ করে রাখা ছিল। মেসন সবেমাত্র কাগজটা পড়তে শুরু করতে যাবে, ডেলা ভেতরে প্রবেশ করল। হায় ডেলা, মনে হচ্ছে বিরাট প্রচারের আলো এসে গেছি আমি। তা বলতে পারেন। মেসন এবার পড়তে শুরু করলেন। আসামি পক্ষের চমকপ্রদ অ্যাটর্নি পেরি মেসন, যার প্রায় প্রতিটা মামলাতেই আদালত কক্ষে বোমা ফাটাতে সিদ্ধহস্ত, ব্যালিস্টিক বিশেষজ্ঞকেও জেরা করার সময় যিনি অভিজ্ঞতায় যার প্রায় সমকক্ষ, তিনি কিন্তু বাস্তবে আগ্নেয়াস্ত্র নাড়াচাড়ার সময় তেমন রপ্ত নন। মনে হয় যার বাবাকে কিছুদিন আগে খুন করা হয় আর যে ঘটনার সমাধান আজও হয়নি, সেই স্টিফানি ফকনার নামে সুন্দরী তরুণীর জন্যে পেরি মেসন ইদানিং খুবই উদ্বিগ্ন ছিলেন। পুরনো গাড়ির কারবারি হোমার গার্ভিন আর স্টিফানির এককালে খুব মাখামাখি ছিল। মনে হয় গার্ভিনের সাম্প্রতিক বিবাহ ওই রোমান্সে ভাঁটা আনলেও বন্ধুত্বের ছেদ পড়েনি। প্রখ্যাত অ্যাটর্নি ভদ্রলোক যখন হোমার গার্ভিনকে জানান স্টিফানির বিপদ ঘটতে পারে, তখনই গার্ভিন একটা বন্দুক বের করে তাকে বলেন সেটা স্টিফানিকে দিতে, যাতে সে আত্মরক্ষা করতে পারে। পেরি মেসনের এতে আপত্তি ছিল না, তাই অস্ত্রটা তুলে দেখতে চাইছিলেন সেটা কাজ করে কিনা। তা সেটা কাজ করেছিল। ফল হয় ওই অফিসে তুলকালাম এক কাণ্ড। ডেস্কের বুকে মস্ত একটা গর্ত আর অ্যাটর্নির মুখ টকটকে লাল। যদিও মেসনের মুখ কদাচিতই লাল হয়ে ওঠে, তবু সেখানে উপস্থিত অনেকেই স্তম্ভিত হয়। যাক, সব ভালো যার শেষ ভালো তার। আর যেহেতু পুলিশ বিস্মিত হয়ে ভাবতে চাইছিল তারা স্টিফানি ফকনারের অ্যাপার্টমেন্টে যে বন্দুকটা পায়, যার একটা গুলি ছোঁড়া হয়েছিল, সেটাই বিশেষ এক খুনের সময় ব্যবহৃত হয় কিনা। এই কলম খুবই খুশি একথা উল্লেখ করে যে
পুলিশ শুধু ওই ডেস্ক খুঁজলেই গুলিটা পেয়ে যেতে পারে। খবর পাওয়া গেছে যে ব্যবসায়ের মালিক তখনই ডেস্কটা পাল্টাতে চেয়েছিলেন, কিন্তু খবর রটে যাওয়ার পর দলে দলে উৎসুক ক্রেতারা ভিড় করে পুরনো গাড়ি কিনতে এসে ওই নির্দিষ্ট গর্তের পাশে তাদের নাম খোদাই করতে থাকে। ফলে কারবারি কার্ভিনের কপালও খুলে গেছে। সে এর নামকরণ করেছে কর্পাস ডেস্কাস। মেসন পড়া শেষ করতেই ডেলা স্ট্রিটের ডেস্কের টেলিফোন বেজে উঠল। ডেলা ফোন তুলে কথা বলে রিসিভার নামিয়ে বলল, পল ড্রেকের ফোন, ও এখনই আসছে। ওমার গার্ভিন ফোন করেছিল? সিনিয়র না জুনিয়র? যে কেউ। জুনিয়র করেছিল। এত প্রচার ওর মাথা খারাপ করে দিয়েছে। ও 5 জন ক্রেতাকে 5খানা গাড়ি বিক্রি করেছে। তারা শুধু গুলি লাগা ডেস্কটা দেখতে এসেছিল। তাহলে তো আমাকে ওর লাভের অংশ দেওয়া উচিত। স্টিফানি ফকনারের কাছ থেকে কোনো খবর এসেছে? না, কিছুই না। ব্যাপারটা আশ্চর্য ডেলা। ও হয়তো একটু দেরিতে ঘুমায়। মেসন ভ্রু কুঁচকে বললেন, ওকে ফোন করে ডেকে তোলো। ডেলা ফোন করার চেষ্টা করে বলল, কেউ ফোন ধরছে না চিফ। গা টেকে বলো, চেষ্টা করে যেতে। তখনই একটা সাংকেতিক শব্দ করে ড্রেক ঘরে ঢুকল। ড্রেক বলল, জর্জ ক্যাসেলম্যানের অপরাধী হিসেবে রেকর্ড আছে। একবার সে জেল খাটে মেয়ে মানুষের দালালি করে, অন্যবার ভয় দেখিয়ে টাকা আদায় করতে গিয়ে। সে মারা যায় মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 11:30টার মাঝামাঝি 38 ক্যালিবারের রিভলভারের গুলিতে। অস্ত্রটা ক্যাসেলম্যানের বুকে ঠেকিয়ে ছোঁড়া হয়। ডাক্তারি তথ্য তাই বলছে। এ হলে শুধু গুলি শরীরে ঢোকে না, গ্যাসও ঢুকে প্রচণ্ড ক্ষতি করে। কেউ গুলির শব্দ শুনেছে? যতদূর মনে হয় না। দেহে নল ঠেকিয়ে গুলি করলে শব্দ বিশেষ হয় না, অনেকটা কাগজের ঠোঙা ফাটানোর মতো আওয়াজ হয়। আর কিছু কথা আছে পল? পল ড্রেক উত্তর দেওয়ার আগেই ডেলার ডেস্কের টেলিফোন বেজে উঠল। ডেলা ফোন তুলে বলল, হ্যাঁ এখানে আছে। তারপর ড্রেকের দিকে তাকালো। তোমার অফিসের জরুরি ফোন পল। ড্রেক ফোন তুলে কথা শুনে বলল, সব শয়তান। ওরা নিশ্চিত? ঠিক আছে। ড্রেক ফোন রেখে কিছুক্ষণ বিহ্বল হয়ে তাকিয়ে রইল। কি ব্যাপার? মেসন অধৈর্য স্বরে বললেন, এটা আজকের সবচেয়ে বড় গোপন রাখার ব্যাপার। গতকালই পুলিশ ব্যাপারটা জেনেও চেপে রাখতে সক্ষম হয়। কি ব্যাপার খুলে বলো। পুলিশ স্টিফানি ফকনারের বাড়িতে যে বন্দুকটা পেয়েছে, যার একটা গুলি ছোঁড়া হয়, সেটাই ক্যাসেলম্যানের মৃত্যুর জন্য দায়ী। কোন বন্দুক? কোন বন্দুক মানে? যেটা গার্ভিন তাকে দিয়েছিল। অবাক হয়ে বলল ড্রেক। মেসনের চোখ ছোট হয়ে এলো। ড্রেক বলল, এর অর্থ তোমার কাছে খুনের অস্ত্রটা ছিল, যেটা থেকে তার পুরনো গাড়ির গুদামের অফিসের ডেস্কে তুমি গুলি ছুঁড়েছিলে। খুবই স্বাভাবিক, পুলিশ প্রথম ভেবেছিল তুমি জাদুকরের মতো কোনো চালাকি করেছ। ওরা জুনিয়র গার্ভিনকে নিয়ে গিয়ে বেশ করে ঝাঁকুনি লাগিয়েছে। প্রথমে ওরা ভাবে যে তুমি খুনের অস্ত্রটা ডেস্কে রেখে দাও। ওরা এখন মত পাল্টেছে। ওরা তাই করেছে। আর আনকোরা নতুন এক সন্দেহভাজনকেও পেয়েছে। সে হল তরুণী গার্ভিনের নববিবাহিতা স্ত্রী। মনে হয় সে লাস ভেগাসের কোনো একটা হোটেলের মডেল ছিল। সে ক্যাসেলম্যানকে চিনত। অবশ্য কেউ জানে না পরিচয়টা কত গভীর ছিল। পুলিশ ওদের টেলিফোনের পাশে ক্যাসেলম্যানের ফোন নম্বর লেখা একটা চিরকুট পেয়েছিল। ক্যাসেলম্যান একজন ব্ল্যাকমেলার। মেয়েটির সবে বিয়ে হয়েছে, তাই ঘটনা পরম্পরা কিন্তু বেশ লক্ষণীয়। পুলিশের মতে তাই গুলি ভরা ছিল জানি না গোছের কথায় ভাবছে এ হলো ব্যালিস্টিক বিশেষজ্ঞদের মাথা গুলিয়ে দেবার কৌশল। তার এটাকে ভালো চোখে দেখছে না। তারা সব প্রমাণ খতিয়ে দেখছে। আর ডিএ তোমাকে অভিযুক্ত করলে খুশি হবেন। সাক্ষ্য লোপ করার চেষ্টা করেছ তুমি, এটা কোনোভাবে প্রমাণ করতে পারলে ওরা তোমাকে শাস্তি দিতে কসুর করবে না। মেসন ডেলা স্ট্রিটকে ইঙ্গিত করলেন, গাটিকে বলো জুনিয়রকে ফোনে ধরতে। তারপর ড্রেককে বললেন, পল, কি চলেছে আমি জানতে চাই। পুলিশ কি করছে? ওরা সম্ভবত জুনিয়র আর স্টিফানি ফকনারকে হাতে পেয়ে গেছে। থ্যাংক গড সিনিয়র সীমান্তের বাইরে। তাকে টেনে আনতে ওদের ঢের সময় লাগবে।
সমস্ত ব্যাপারটাই কীরকম গোলমেলে। ড্রেক উত্তর দিল, সতর্ক থেকেও পেরি, এসবের বাইরে থাকাই উচিত তোমার। তুমি জুনিয়র গার্ভিনের পুরনো গাড়ির কারখানায় গিয়ে তার ডেস্কে গুলি ছুঁড়ে বন্দুকটা স্টিফানি ফকনারকে দিয়ে আসতে বলায় পুলিশ বুঝেছে আসলে পুলিশ বন্দুকটা নেবে, একথা তুমি নির্ভুলভাবেই ধরেছিলে। তোমার কথায় নতুনত্ব কিছু নেই, মেসন বললেন। এর পেছনে আরও কিছু আছে যা তুমি জানো না। এবার কাজে নেমে খোঁজ খবর নিতে শুরু করো। ড্রেক এ কথায় বিদায় নিল। মেসন পায়চারি করতে শুরু করে আচমকা থেমে ডেলার দিকে তাকালেন। এসবের একটাই উত্তর আছে ডেলা। কি? হোমার গার্ভিন সিনিয়রের কাছে নিশ্চয়ই ছেলের পুরনো গাড়ির অফিসের চাবি ছিল, আর ওর কাছেই খুনের অস্ত্রটা ছিল। ও জানত জুনিয়র তার ডেস্কের ড্রয়ারে একটা বন্দুক রাখে, তাই সিনিয়র অফিসে গিয়ে বন্দুকটা পাল্টে রাখে। সেই বন্দুকটা নিয়ে নতুন করে গুলি ভরে জুনিয়রের ডেস্কে রেখে দেয়, যেখানে খোঁজার কথা পুলিশ ভাবত না। তারপর অন্য বন্দুকটা থেকে একটা গুলি ছুঁড়ে সে সেটা স্টিফানির ঘরে রেখে আসে। ওর ধারণা ছিল পুলিশ স্টিফানিকেই খুনি বলে ভাববে, কিন্তু পরে সে ধারণা ত্যাগ করতে বাধ্য হবে, কারণ পরীক্ষায় দেখা যেত ওই অস্ত্রের গুলিতে খুন হয়নি। ওই জন্যই সে উদ্বিগ্ন হয়ে ওর রক্ষার সব ব্যবস্থা আমাকে করতে বলে। তারপর হোমার গার্ভিন সিনিয়র যা যা করেছে আমি অজান্তে তার সব কিছু ভণ্ডুল করে দিই। পুলিশ যেহেতু ঠিক জানতে পারত সিনিয়র স্টেফানিকে একটা বন্দুক দিয়েছিল, আমি তাই চেয়েছিলাম জুনিয়রও তাকে একটা বন্দুক দিক। উদ্দেশ্য, পুলিশ একটা বন্দুক পেয়ে ভাবতেই পারত না যে আরেকটা বন্দুকও ছিল। ওরা যদি জানতেও পারত গার্ভিনের কাছ থেকে সে একটা বন্দুক পায় আর সেটা তারা দাবি করত, তবে স্টিফানি জুনিয়রের দেয়া বন্দুকটা দিয়ে সব ব্যাপারটা গোলমাল করে দিত। আসলে যা ঘটে তা হল সমাপতনের ফলে আমার চমৎকার মস্তব ভেস্তে যায়। আমি গিয়ে সিনিয়র গার্ভিনের দেয়া বন্দুকটাই পাই, যেটা সিনিয়র কোনোভাবেই স্টিফানির সঙ্গে জড়াতে চাইছিল না। আমি বন্দুকটা স্টিফানির ঘরে রেখে আসি, যা পুলিশ আবিষ্কার করতই। এতে আপনার অবস্থাটা কিরকম দাঁড়ালো? ডেলা উদ্বিগ্ন স্বরে বলল। কোথায় দাঁড়িয়েছে তা মোটেই বুঝতে পারছি না ডেলা। পুলিশ বলতে পারবেন আমি সাক্ষ্য গোপন করেছি। যে সাক্ষ্য ওরা চাইছিল সেটা এমন একজন স্ত্রীলোকের কাছে রেখে এসেছি যাকে তারা 1 নম্বর সন্দেহভাজন করতে চায়। তাই এতে আমি কোথায় দাঁড়াচ্ছি না ভেবে আমার মডেলরা কোথায় দাঁড়াচ্ছে সেটাই ভাবছি। জর্জ ক্যাসেলম্যানের দেহে কে গুলি করল বলে আপনি মনে করেন? দারুণ প্রশ্ন করেছ। পুলিশ আর জুরিদেরও মনে ঘরের নববিবাহিতা স্ত্রী, এমনকি জুনিয়রের উপরও সন্দেহ হতে পারে। ওরা ভাবতে পারে জুনিয়র আর তার স্ত্রীর ওপর থেকে সব সন্দেহ দূর করতে আমি স্টিফানিকে জড়িয়েছি। আমার ধারণা জুনিয়র আর তার স্ত্রী আমার উপর প্রচণ্ড চটবে। ওরা ভাবছে আমি হাত সাফাই করে রিভলভারটা বদলে ডেস্কে গুলি ছুঁড়েছি। জুনিয়রও আমার ফাঁদে পা দিয়ে ওই বন্দুকটা স্টিফানিকে দিয়ে আসে। আমার আরও মনে হচ্ছে গার্ভিন সিনিয়র ব্যাপারটা জানার পর আমার এই গোলমেলে কাজে বেশ ক্ষুব্ধ হবে। আর পুলিশ? পুলিশ ভাববে সব গোলমাল করে দিতেই আমি এসব করেছি। ওরা এখন প্রমাণ করতে পারবে খুনের বন্দুক আমার কাছেই ছিল। এটা প্রমাণ করার পরেই আমাকে যতদূর টেনে নামানো যায় সেই চেষ্টাই করবে। ওরা প্রমাণ করতে পারবে ওটা খুনের অস্ত্র? এখন পারবে। কিভাবে? যে বুলেটটা গার্ভিনের ডেস্কে ছুঁড়েছি তাই দিয়ে। তবে খুনের অস্ত্র যে আমার হাতে ছিল তা প্রমাণ করতে তাদের কালঘাম ছুটে যাবে। তবে মনে রেখো ডেলা, আমি ক্যাসেলম্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। দিয়ে হয়তো এমনও বলতে চাইবেন খুন আমিই করেছি। তাহলে ডেস্কের উপর ওই গুলিটা না পেলে এসব ওরা প্রমাণ করতে পারবে না। একটা উপসংহার টেনে বোঝাতে পারে, চিফ পল ড্রেককে কি ওখানে পাঠিয়ে গুলিটা সরিয়ে আনা যায় না? যদি পুলিশ ওটা না পেয়ে থাকে তাহলে? মাথা ঝাঁকালেন মেসন। কেন নয়? কারণ ডেলা, পলের একটা লাইসেন্স আছে। ও কথাটা তাই শুনেই আটকে উঠবে। গুলিটা কোথায় যেতে পারে? আমি গুলিটা কোনাকুনি ছুঁড়েছিলাম, ওটা দেয়ালের দিকে যেতে পারে।
আপনি কেন গুলি ছুঁড়েছিলেন বলুন তো? একগাল হেসে মেসন বললেন, কারণ পুলিশ তাহলে স্টিফানির কাছে একটা গুলি ছোঁড়া হয়েছে এমন বন্দুক পেত। এতে পুলিশ আর অন্য বন্দুকের খোঁজ করত না। তাহলে এখন আমাদের করণীয় কি? এই মুহূর্তে অপেক্ষায় থাকা ছাড়া তো আর কাজ নেই। সেই কাজটাই ভীষণ কঠিন, ডেলা বলল। মাথাটা বড্ড ধরেছে, তাই একটু জিরিয়ে নিতে হবে। একটু পরেই ফিরে আসছি। ব্যাপার কি? মেসন তীক্ষ্ণ স্বরে বললেন। ডেলা মেসনের চোখ এড়াতে চাইল। গত রাত্রিতে ভালো ঘুম হয়নি। গার্ভিনের আর স্টিফানের কথা ভাবছিলাম। আমার মনে হচ্ছে। মেসন বললেন, তুমি বড্ড বেশি খাটছ ডেলা। অফিসের দায়িত্ব বড্ড বেশি কাঁধে নিচ্ছ। ডেলা বলল, হ্যাঁ, তা কিছুটা হয়তো তাই। তবে এ নিয়ে ভাবিনি। গতকাল রাতে ঘুমোতে পারিনি। আমি স্টিফানির কথা ভাবছিলাম। কাগজে যখন ও গার্ভিন জুনিয়রের বিয়ের কথা দেখে তখন ওর মনের অবস্থা কীরকম হয়। অথচ গার্ভিন সিনিয়র ওকে পরিবারের একজন করতে চেয়েছিল। আমি ভাবতে ভাবতে কেঁদে ফেলি। ডেলা, এবার উঠে পড়ো। তারপর বাড়ি ফিরে সব কিছু মন থেকে তাড়িয়ে দাও। আজ আর কিছু ঘটবে না। পুলিশকে আগে গোলমেলে অবস্থাটা সামলাতে হবে, তারপর তারা কাজ শুরু করবে। কাজটা আপনার বিরুদ্ধে? হ্যাঁ, সুযোগ পেলে তো তাই করবে। হ্যামিল্টন বার্জার তারই চেষ্টা করবেন, আর তাকে সাহায্য করবে সার্জেন্ট হলকম্ব। যাক, এসব কথা বাদ দাও। এখন বাড়ি যাও। কিছু ঘটলে আমাকে জানাবেন, প্রমিস করুন। হ্যাঁ, করলাম। তবে তোমার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। না, ঘুমোলেই ঠিক হয়ে যাবে। ঠিক দুপুরের আগে হোমার গার্ভিন সিনিয়র ফোন করলেন। দারুণ কাজ করেছ পেরি, তিনি বললেন। কি ব্যাপারে বলছো? মেসন প্রশ্ন করলেন। তোমার তো জানা থাকা উচিত। তুমি এখন কোথায়? নেভাদায়, লাস ভেগাস। আমার আশঙ্কা অনেক কিছু ঘটে গেছে যা তোমার জানা নেই হোমার। কিছু অকারণ জটিলতা। আমি সবই জানি, সে কারণেই ফোন করছি। নেভাদায় বসেও সব লক্ষ্য করছি। খবর জোগাড় করার পথ আমার আছে। মেসন বললেন, তুমি কি জানতে পুলিশ তোমার ছেলে আর তার বউকে জেরা করতে নিয়ে গেছে? এও কি জানো যে দুর্ঘটনাবশত যে বন্দুকটা আমি ছুঁড়ি আর যেটা দেখা গেছে, সব কথাই জানি। তুমি ঠিকই চালাচ্ছ মেসন। এখন একটা কথা মনে রাখবে, যেভাবেই হোক স্টিফানি ফকনারকে রক্ষা করবে। তোমার ছেলে আর তার বউয়ের? যতদূর সম্ভব করবে, তবে তা নিয়ে অযথা ভাববে না। পুলিশ ওদের বিরুদ্ধে কোনো কেস দাঁড় করাতে পারবে না। তদন্ত করার পর ওদের ছেড়ে দেবে। তুমি কি চাও ওদের পক্ষেও থাকি আমি? এগিয়ে যাও, সকলকেই দেখো। তবে মূলত তুমি স্টিফানির পক্ষে কাজ করবে। আর তোমার ব্যাপারটা কি? আমার ব্যাপার আমিই দেখব। তবে আমার অধিকারের ব্যাপারে আমাকেও ওয়াকিবহাল হতে হবে। সেটা কীরকম? আমি ডাবল মোটেলে আছি। এখানে নিজের নামে সই করেছি আর পালাইনি। আমি সেটা প্রমাণ করতে পারবো এখানে আমার কাজ আছে। আমি চাই পুলিশ যখন ইচ্ছে আমাকে যেন খুঁজে পায়। আমি যা করতে চাই তা হলো মেসন, ওদের আমি বলবো আমার অ্যাটর্নি এখানে না এলে আমি কোনো কথার উত্তর দেব না। মেসন বলল, সেক্ষেত্রে তুমি জনগণের সামনে একটু খেলো হয়ে যাবে, আর পুলিশও ভালো চোখে দেখবে না। সুযোগ পেলেই তোমার ঘাড়ে কিছু একটা চাপিয়ে দিতেও চাইবে। করুক না, গার্ভিন বললেন। আশা করি জানো যে কিছু সাক্ষ্য তোমাকে ইঙ্গিত করছে। হয়তো ওরা আরও পাবে। তুমি স্টিফানিকে দেখো, বুঝেছ? বুঝেছি। বেশ, আমি পুলিশকে বলবো, তুমি না থাকলে আমি কিছুই বলবো না। তোমার পক্ষে এখন লাস ভেগাসে আসা সম্ভব? অফিসে আমার কিছু জরুরি কাজ রয়েছে। তাই ভেবেছিলাম। ওরা যদি বেশি গোলমাল করে? তুমি তো স্টেটের বাইরে আছো। ওরা খুনের অভিযোগ এনে তোমাকে এখানে আনতে পারে, যদি জোরালো প্রমাণ দেখায়। হ্যাঁ, মেসন বললেন। তবে তোমায় নিয়ে আসতে চাইলে বাধা দেবে না। তাই করতে হবে। আমার ধারণা পুলিশ এই মুহূর্তে স্টিফানি ফকনারকে জেরা করছে। নিশ্চয়ই তাই করছে। ওরা আমার ছেলে আর তার বউকে জেরা করছে। একটা কথা মেসন, ওরা যত সূত্র পাবে ততই ধাঁধায় পড়ে যাবে।
আমি খুশি যে তুমি দারুণ কাজ করেছ। এবার আমার খোঁজ পেতে হলে ডাবল মোটেলে ফোন করবে, আর দরকার হলে লুসিলকে সব জানাবে। ঠিক আছে, আর তুমিও আমাকে না পেলে ড্রেক ডিটেকটিভ এজেন্সিতে ফোন করতে পারো, তবে এই জন্য খরচ লাগবে। কয়েকজন গোয়েন্দাকেও লাগিয়েছি। আমি বিনা পয়সায় কাজ করাই না, গারভিন বললেন। যে কোনো খরচই আমি রাজি। এবার রাখি। মেসন রিসিভার নামাতে গিয়েই তার ব্যক্তিগত অফিসের দরজা খোলার শব্দ শুনে ঘুরে তাকিয়ে ডেলা স্ট্রিটকে দেখতে পেলেন। কি ব্যাপার? তোমাকে যে বাড়ি ফিরে ঘুমোতে বললাম? এখন শরীরটা বেশ ঝরঝরে হয়ে গেছে, ডেলা বলল। মিস্টার গারভিন যে গাড়ি কেনার কথা বলছিলেন সেটা নিয়েই ভাবছিলাম। বলে যাও। মেসন আরাম করে বসে বললেন। তুমি কি বলতে চাও বাড়ি না ফিরে তুমি গারভিনের পুরনো গাড়ির অফিসে গিয়েছিলে? আমার তো শরীর খারাপ হয়নি, শুধু একটু মাথা ধরেছিল। বেশ, কি হলো সেখানে? জুনিয়র গারভিন ছিল না, তবে চমৎকার একজন সেলসম্যানের দেখা পেলাম। সে জানে আপনি জুনিয়রের বন্ধু। সে আমাদের জন্য প্রায় স্বপ্নের একখানা গাড়ি রেখেছিল। সেটা তুমি কিনেছ? মেসন প্রশ্ন করলেন। না, মানে ভাবছি আর কি। মেসন কিছু বলার আগেই দরজায় ড্রেকের সংকেত শোনা গেল। ডেলা দরজা খুলতেই ড্রেক ঘরে ঢুকে বলল, হাই ডেলা। শোনো পিরি, সরকারি কজন অতিথির অভ্যর্থনার জন্য তৈরি হও। কেন? মেসন প্রশ্ন করলেন। পুলিশ তাদের হাত কামড়াচ্ছে আর চুল ছিঁড়ছে। তবে আমি একটা টিপস দিচ্ছি, তোমার কাজে লাগবে। কি? পুলিশ একটা ব্যাপার এড়িয়ে গেছে। একটু আগেই মাত্র ওদের খেয়াল হয়েছে জুনিয়র গারভিনের ডেস্ক খুঁজে গুলিটা বের করে আনার কথা। সার্জেন্ট হলকম কিছুক্ষণ আগে একজন ব্যালিস্টিক বিশেষজ্ঞ নিয়ে গিয়েছিল। ওরা কি পেয়েছে বলে তোমার মনে হয়? কি? মেসন জানতে চাইলেন। কোনো সুভেনির শিকারী গুলিটা হাতিয়ে সরে পড়েছে। গুলিটা ডেস্কে কোনাকুনি লেগে দেয়ালে আঘাত করে একটা স্টিলের মোড়কে গেঁথেছিল। কেউ একজন সেটা খুঁড়ে বের করে নিয়ে যায়। মেসন একটু চিন্তা করে দ্রুত ডেলা স্ট্রিটের দিকে তাকালেন। কেউ এরকম ভাবতে পারে, ডেলা বলে উঠল। কেউটা নিতে পারে পল? যে কোনো সুভেনির শিকারী। এতে সব মামলাটাই ওলটপালট হয়ে যাবে। কিভাবে বুঝতে পারছি না, ডেলা স্ট্রিট বলল, দু চোখে নিরীহ ভাব ফুটিয়ে। এতে মনে হতে পারে যে একের পর এক প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে, ড্রেক ব্যাখ্যা করল। পুলিশের এটা পছন্দ নয়। তারা প্রায় উন্মাদ হয়ে গেছে, কারণ এতে মনে হতে পারে তারা অবহেলা করছে। খবরটা কিভাবে পেলে পল? একটু চোরা পথে। বলো শুনি। ওই কাগজের কলম লেখা ক্রোর কথাটা মনে করে। সের পেছনে লেগেছিল, এবং খুবই স্বাভাবিক, কারণ সেই ঝড় তুলেছিল। মেসন সায় দিল। এরপর কথা হলো, সে গারভিনের কারখানার সেলসম্যানকে হাত করে। এবার পুলিশ এসে যখন দেখল গুলিটা কেউ হাতে নিয়েছে, সে খবরটা ক্রোকে চালান করে দেয়। ক্রো আগামীকালের কাগজে একটা দুর্দান্ত লেখা ছাপছে, অবশ্য পুলিশ তা জানে না। ওখানে ক্রোর অফিসে আমার চর আছে, সেই খবরটা জানিয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ পল। খবর রেখে আমায় জানিও, যত লোক কাজে লাগে লাগাও। মাত্রা রেখে ড্রেক বলল, যত খরচ হোক চিন্তা নেই, আমি খবর চাই। তোমার খবরের জন্য ধন্যবাদ, খুবই কাজে লাগবে এটা পল। তাহলে চলি পেরি, বলে বিদায় নিল ড্রেক। মেসন এবার ডেলার দিকে তাকালেন। এবার আসল কাহিনীটা শোনা যাক। তুমি। কথা শেষ হওয়ার আগেই দরজা ঠেলে ঘরে ঢুকলেন সার্জেন্ট হলকম্ব। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আর্ল স্ট্যানলি গার্ডনারের লেখা দ্য কেস অব দ্য লং লেগড মডেলস। আজ তৃতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।